ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প এমকাতে এক চমকপ্রদ এবং খুবই গুরুত্বপূর্ণ মোড় এসেছে। জাপান অফার করেছে ভারতকে তাদের সুপারসনিক ইঞ্জিন XF91, যা ভারতের যুদ্ধবিমান নির্মাণে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ জাপান? এর পিছনে কি শুধু প্রযুক্তি, নাকি আছে বড়সড় ভূ রাজনৈতিক কৌশল? চীনকে ঘিরে এক নতুন অক্ষ তৈরি হচ্ছে এবং তার কেন্দ্রবিন্দু হতে চলেছে ভারতবর্ষ। আর XF91 ইঞ্জিন কি আছে এর ভেতরে, চলুন জানি। জাপানের IHI XF91 ইঞ্জিনটি একেবারে আধুনিক, শক্তিশালী এক আফটার বার্নার টার্বোফ্যান ইঞ্জিন। এর বিশেষত কি জানেন? ড্রাই থ্রাস্ট। এই ইঞ্জিন প্রথম ধাপই 107 কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করতে পারে। তারপর আফটার বার্নার সহ 147 কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করতে পারে। সম্ভাব্য সর্বোচ্চ থ্রাস্ট জেনারেট করতে পারে 196 কিলো নিউটন। জাপানের এই ইঞ্জিনের সুপার ক্রুজ সক্ষমতা, অর্থাৎ আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে চলতে পারে এই ইঞ্জিন। 1800 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এই জাপানের আধুনিক ইঞ্জিন। রাডার ক্রস সেকশন কম করার জন্য হাই পাওয়ার স্লিম ইঞ্জিন ডিজাইন করা হয়েছে। এই ইঞ্জিন এমকার জন্য আদর্শ, একবারে পারফেক্ট। কার্বন কম্পোজিশন, স্টেলথ অপারেশন এবং ফিউচার অ্যাভিওনিক্স এর জন্য উপযুক্ত শক্তি সরবরাহ করতে পারবে এই ইঞ্জিন ভারতে এমকার জন্য। ভারত বহুদিন ধরে স্বদেশি ইঞ্জিন তৈরি করার জন্য ভারতের GTRE অনেক দিন ধরেই একটি দেশীয় ইঞ্জিন তৈরির চেষ্টা করছে, কিন্তু নির্দিষ্ট থ্রাস্ট জেনারেট করতে পারছে না সেই ইঞ্জিন। GTRE এর লক্ষ্যমাত্রা ছিল 73 থেকে 75 কিলো নিউটন থ্রাস্টের একটি ইঞ্জিন সুপার ক্রুজ এর জন্য যথেষ্ট, কিন্তু জাপানের XF91 ইঞ্জিন সেই সীমা ছাড়িয়ে গেছে। ফলে এটি ব্যবহার করতে গেলে রিটার্ন করতে হতে পারে, অর্থাৎ ইঞ্জিনকে ভারতে অ্যাডপ্ট করতে হবে। তবে সেখানে আসে ভারতের কাছে সবচেয়ে বড় সুযোগ। জাপান শুধুমাত্র ইঞ্জিন দিচ্ছে না, দিচ্ছে কো ডেভেলপমেন্ট এবং টেকনোলজি ট্রান্সফার প্রস্তাবও। এটি ভারতের আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভের জন্য এক বিশাল সহায়ক শক্তি, যা ভারতকে আত্মনির্ভর করবে ফাইটার এয়ারক্রাফট নির্মাণের ক্ষেত্রে। চীন যখন গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে আগ্রাসী নীতি নিচ্ছে, তখন ভারত ও জাপান নিজেদের প্রতিরক্ষা জোট আরও মজবুত করছে। মে মাসের 6 তারিখে 2025-এ দিল্লিতে হওয়া প্রতিরক্ষা আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভের জন্য এক বিশাল সহায়ক শক্তি, যা ভারতকে আত্মনির্ভর করবে ফাইটার এয়ারক্রাফট নির্মাণের ক্ষেত্রে। চীন যখন গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে আগ্রাসী নীতি নিচ্ছে, তখন ভারত ও জাপান নিজেদের প্রতিরক্ষা জোট আরও মজবুত করছে। মে মাসের 6 তারিখে 2025-এ দিল্লিতে হওয়া প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ইঞ্জিন কো ডেভেলপমেন্টের প্রথম প্রস্তাব করা হয়। এটি শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত পদক্ষেপের দিক দিয়ে ভারতের কাছে অনেক বড় ব্যাপার। জাপান প্রথমবারের মতো ভারতের মতো একটি দেশকে তাদের উচ্চ প্রযুক্তির ইঞ্জিন নিয়ে কাজ করতে দিচ্ছে। এটি চীনের জন্য পরিষ্কার বার্তা, ভারত জাপান এখন এক ডিফেন্স প্যাক গঠনের দিকে এগোচ্ছে। সব কিছুর মধ্যেও কিছু জটিলতা রয়েছে। XF91 ইঞ্জিনের দৈর্ঘ্য 4.8 মিটার, সেখানে GEF414 ইঞ্জিনের দৈর্ঘ্য মাত্র 3.9 মিটার, অর্থাৎ এমকার এয়ারফ্রেম এ তা ফিট করাতে বহু পরিবর্তন লাগবে। তাছাড়া জাপান ইতিমধ্যে ইউরোপে GCAP প্রোগ্রামে যুক্ত রোলস রয়েল অ্যাভিউ এয়ারো এর সঙ্গে। এই মুহূর্তে জাপান সেই 6th জেনারেশন প্রোগ্রামকেই অগ্রাধিকার দিচ্ছে। তাই XF91 ইঞ্জিনের উন্নয়ন সম্পূর্ণভাবে ভারতের জন্য আলাদা করে চালানো জাপানের পক্ষে চ্যালেঞ্জ হতে পারে। ভারতের GTRE ইতিমধ্যেই XF91 ইঞ্জিনের রিভিউ করতে যাচ্ছে। এই রিভিউর ফলাফলের ওপর নির্ভর করবে পরবর্তী আলোচনা, যেমন কোড ডেভেলপমেন্ট, টেকনোলজি ট্রান্সফার এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। এটা সফল হলে এমকা শুধু একটি দেশীয় ফাইটার জেট হবে না, বরং হবে আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক। প্রিয় দর্শক, প্রশ্ন হলো, জাপান কি চীনের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়াতে তৈরি? ভারত কি এই সুযোগকে কাজে লাগিয়ে চিরন্তন ইঞ্জিন সমস্যার সমাধান করতে পারবে? আর এই জোট কি ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার নকশা বদলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের সাথে থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জানিয়ে দিন আপনি কি মনে করেন, ভারত জাপান এই জোট কি এমকা গতি বাড়াতে পারবে? প্রিয় দর্শক, ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।